Building career and writing resumes. Networking is the process of making informal connection with mutually beneficial business contracts. It is essential as majority of job openings are never advertised to the general public. To avoid the time and expense of sifting through thousands of applications and the risk of hiring complete strangers, most companies prefer to ask their employees for recommendation first. The more people who know you, the better chance you have to be recommended for one of these hidden job openings. How to build a network of contacts. Work with the community, broaden your friend circle, meet business professionals, internship, paid and unpaid, family, know your profession. Identifying appropriate jobs. Internal factors, analyze yourself. Internal factors, analyze yourself, education, major electives, professional degrees, grades. Perhaps you have already selected your major. Think about the electives you have taken and the knowledge they have provided you. Look at the quality of your record, grades, projects, honors, special recognition. If your record is good, you can emphasize on it. Identify appropriate job set through personal qualities. You probably know best your personal qualities. Employers often use personality tests such as Myers-Briggs to screen new hires, adaptability, leadership, teamwork, etc. Work experience. Work experience not related to the job can tell something important about you. Any and every job experience can be considered on a case-by-case basis. Identifying a special interest. You might include personal interest that may be relevant to types of position you were seeking. Example, athletic experience, hobby of automobile mechanics, and interest in music. Location, spouse, children, parents. এই চ্যাপ্টারটা হলো বিল্ডিং ক্যারিয়ার এন্ড রাইটিং রিজিউমস। ঠিক আছে, আপনাদের সিভিটা রাইটিং আজকে তো আনেন নাই কেউ, আনলে বুঝে দিতাম। ঠিক আছে, যে যারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ। নেটওয়ার্কিংটা হইলো আপনারা কেমনে নেটওয়ার্কিংটা করবো এটা নিয়ে বলছে। নেটওয়ার্কিংটা আপনারা কেমনে করবেন। একটা টাইমে তো লিডিং ছিল না, সে টাইমে পার্সন টু পার্সন ভার্সিটির প্রফেসরদের সাথে প্রতিটি ইউনিভার্সিটি আপনাদেরটা হবে ইনশাআল্লাহ সামনে। কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার নামে একটা কি থাকে, উইং থাকে একটা ইউনিভার্সিটি। ওইখানে গিয়ে আপনাদেরকে নেটওয়ার্কিংটা করতে হয়। করার পরে আফটার গ্রাজুয়েশন যাতে আপনারা কি পেয়ে যান, তাড়াতাড়ি জবটা পেয়ে যান, বসে থাকতে না হয়। তো ওইসবের কথাগুলাই বলছে। তারপর এক একজনের এক এক মেজর থাকে। যারা ইংলিশে তাদের ইংলিশের সেক্টরটা, যারা ফাইন্যান্সে তাদের ফাইন্যান্সের সেক্টর নিয়ে, আর যারা অ্যাকাউন্টিং তাদেরকে অ্যাকাউন্টিং সেক্টর নিয়ে একটা কি করতে হবে, নেটওয়ার্কিং ক্রিয়েট করে রাখতে হবে। How to build a network of contacts? নেটওয়ার্কটা কেমনে বিল্ড করবেন লেখা আছে দেখেন। ওই কমিউনিটির সাথে ওয়ার্কের মাধ্যমে, তারপর ব্রডেনিং ফ্রেন্ড সার্কেল,
ফ্রেন্ড সার্কেলটা ব্রড করার মাধ্যমে যত বেশি ফ্রেন্ড সার্কেল হবে নেটওয়ার্কটা বাড়বে। মিট বিজনেস প্রফেশনাল, কিছু বড় ভাই আছে যারা বিজনেস প্রফেশনাল বিভিন্ন কিছুর সাথে ওদের সাথে ইন্টার্নশিপ পেইড এন্ড আনপেইড। এখন আপনাকে যদি দুইটা অফার আসে, ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আনপেইড ইন্টার্নশিপ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পেইড ইন্টার্নশিপ, আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন? পেইড না, ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আনপেইড ইন্টার্নশিপটা, কারণ এটা একটা এমএনসি কোম্পানি, ওইখানে ইন্টার্নশিপটা অনেক ভ্যালু ক্রিয়েট করবে, যেটা একটা ব্যাংকের ইন্টার্নশিপের চাইতে 1000 গুণ বেশি আপনার ক্যারিয়ার আপনার সিভিতে এফেক্ট করবে। তারপর ফ্যামিলি তো আছেই, আবার নো ইউর প্রফেসর, যেমন আপনাদের তারপর স্যার সাথে আপনাদের সম্পর্ক, এরকম প্রফেসরদের সাথে একটা গুড রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। ইন্টারনাল ফ্যাক্টরস অ্যানালাইজ ইয়োরসেলফ, আপনারা আপনাদের সিভিতে সেটা সিভিতে বের করুন। ইন্টারনাল ফ্যাক্টরস অ্যানালাইজ ইয়োরসেলফ, এখানে সে তার কি স্কিল কি, তারপর তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি, তারপর তার এডুকেশনটাও কি করছে এখানে অ্যানালাইজ করছে, ঠিক আছে, ভিডিও করছে। তো এইভাবে অ্যানালাইজ করাটাকেই বলছে কি অ্যানালাইজ ইয়োরসেলফ। এডুকেশন আসবে, perhaps you have already selected your major English, ঠিক about the literacy you have taken and knowledge, এটা আমাদের ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং এ থাকতো, আমাদের কিছু ইলেকটিভ কোর্স করা লাগতো, আর কিছু আমাদের মেজর কোর্স করা লাগতো, আবার কিছু মেজর ইলেকটিভ করা লাগতো। মনে করেন মেজর 6টাতে মেজর হয়, মানে 6টা কোর্স করলে এই কোর্সের উপর আপনার মেজর ডিক্লেয়ার করতে। তো আমি মনে করেন ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং ডুয়াল মেজর, তো আমার 3টা ওপেন ইলেকটিভ করা লাগতো যদি সিঙ্গেল মেজর হয়। তো আমি চিন্তা করলাম যে 3টা ওপেন ইলেকটিভ করার চাইতে আরো 2টা কোর্স এক্সট্রা করলে আমার ডুয়াল মেজর হয়। এই কারণে আমি 3টা ওপেন ইলেকটিভ বাদ দিয়ে একসাথে আরেকটা কি দিচ্ছি, ডিরেক্টলি ডুয়াল মেজর করে দিচ্ছি। মানে আমার 2টা কোর্স বাড়তি করা লাগছে, কিন্তু আমার সিভিতে আমি ডিক্লারেশন করতে পারি আমি ডুয়াল মেজর, ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং সিঙ্গেল মেজর না। তো সেটা যেটা সুবিধা হয়েছে আপনার মেজরের কিছু ওপেন ইলেকটিভ আছে আমার থাকতো, সেটা হলো 4টা মেজর কোর্স অবশ্যই করা লাগতো, আর 4টা কোর্স থেকে যে কোনো 2টা ইলেকটিভ কোর্স করা লাগতো। এখানে একটা ডিফারেন্স আছে আপনার, আমার 2টা কোর্স ছিল ফিট 470, ফিট 480, একটা ছিল রিস্ক আর ডেরিভেটিভস, আর ফিট 480 মনে হয় রিস্ক ম্যানেজমেন্ট না ফাইন্যান্সিয়াল রিস্ক না কি এরকম কিছু, দুইটা হাই লেভেলের কোর্স ফাইন্যান্সিয়াল রিস্ক। হ্যাঁ, ওই 2টা সব সময় আপনার কি হইতো না অফার করা হইতো না, প্রতি সেমিস্টারে অফার পেতাম না, যে কোনো এক সেমিস্টার বা বছরে একবার অফার করতে হবে। তো আপনার যে সময় আমরা করতেছি বাকি এই 2টা কোর্স এই কারণে অনেক মানুষজন করতো, সিভিতে যখন অনেক সময় এখানে বললো না আপনাদেরকে think about the electives you have taken and the knowledge they have provided you, ওই 2টা কোর্স না সিভিতে যদি লিখে দিই যে এটি 470 as open elective, 470 480, তখন সিভিতে দেখার সাথে সাথে কোর্স নেমটা দেখে সিভিতে একটা এফেক্ট করে। কেন এফেক্ট করে? ফাইন্যান্স মেজর হওয়া সত্ত্বেও যখন অনেকে এই 2টা কোর্স করে না, এই 2টা কোর্স হলো হাই লেভেলের কোর্স, সহজে কেউ পারে না, অনেক টাফ। এই 2টা কোর্স যখন তোমার সিভিতে থাকবে, সিভি ওয়েটটা অটোমেটিক কি হয়ে যায়, বেড়ে যাবে। ওই কারণে এটাই আমি তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি যে থিং অ্যাবাউট দ্য ইলেকটিভ, এমন কিছু কোর্স করা উচিত যেটা তোমার সিভিতে রাখলে সিভিতে ওয়েট ক্যারি করে। যেমন অনেকে প্রফেশনাল বিভিন্ন পিজিডি করে, ঠিক আছে, এইচআর এর উপর, যারা এইচআর সেক্টরে আছে তারা কেন করে পিজিডি করে? ওরা তো জব সেক্টরে অলরেডি ইনভলভ। ওই ডিপ্লোমা কোর্সগুলো যদি করে তাহলে তো সিভির ওয়েটটা কি বাড়তে থাকে, এক্সপেরিয়েন্সটা বাড়তে থাকে এই কারণে। তারপর কোয়ালিটি অফ ইউর রেকর্ড গ্রেড, এগুলো তো আপনারা জানেন কি গ্রেড পাইছেন। ইফ ইউ রেট দিস গুড ইউ ক্যান প্রসেস সামথিং। মনে করেন সাপোজ আপনার রেকর্ড ভালো, অনেকে সিজিপিএ আছে 3.99 আউট অফ 4, অনেকে 3.95 আউট অফ 4, তখন ওরা আপনাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড থাকে, প্রেসিডেন্সিয়াল মেডেল অ্যাওয়ার্ড থাকে, ডিন অ্যাওয়ার্ড থাকে, কিছু অ্যাওয়ার্ড থাকে কম্পিটিশনের, তখন আপনি আস্তে করে সিভিতে লিখতে পারবেন 3.95 আউট অফ 4 ব্র্যাকেট দিয়ে achieved presidential award from ANZO in civil score. Identifying appropriate jobs, personal qualities, এখন আসে আইডেন্টিফাই কেমনে জবটা অ্যাপ্রোপ্রিয়েট জব নাকি নিজের জব কোনটা, এটা কেমনে আইডেন্টিফাই করবেন। পার্সোনাল কোয়ালিটিস
করবেন ফার্স্টে দেখবেন যে আমি ফাইন্যান্সে ভালো নাকি অ্যাকাউন্টিংয়ে ভালো, ডুয়েল মেজর করছি আমি কি করতে ভালো, আমি টিচিং প্রফেশনে আসবো নাকি আমি এমএনসিতে জব করবো নাকি ব্যাংকিংয়ে জব করবো নাকি প্রফেসর হবো, নিজেদের মধ্যে থেকে ওয়েট করবো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেমন সেভাবে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তুমি সিভিতে লিখলাম যে আমি এত বছর এখানে ছিলাম, আমি এই সেক্টরটা সম্পর্কে আমার একটু আইডিয়া আছে, নিজে রিসিভ করতে পারবো ইন্টারভিউতে। স্পেশাল ইন্টারেস্ট, এখন আমার ব্যাংকে জব করার কোনো ধরনের ইন্টারেস্ট নাই, আমার ইন্টারেস্ট হচ্ছে মানে টিচিং প্রফেশন, এই কারণে আমি আপনাদের কাছে আসি, এই যে আপনাদের সাথে কিছুক্ষণ বকবকায় আবার বাসায় চলে যাই, ঠিক আছে? তো আমি এটাতে ইন্টারেস্ট পাই, এই কারণে আমি এই প্রফেশনে আছি। যার যার এক একটা ইন্টারেস্টেড সেক্টর আছে প্রফেশনের ক্ষেত্রে, এইচআরের জব করলে আমার মনে হয় ভালো লাগবে, বা ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে করতে ব্যাংকে ভালো হবে, না হলে ক্যাশে বসলে ভালো হবে, না আমার ক্যাশ ভালো লাগে না, সারাদিন টাকা পয়সা করতে ইচ্ছা করে না, আমি জিপিতে বসি মানে কাস্টমার হ্যান্ডলিং করি, না আমার কাস্টমার হ্যান্ডলিং করতে ভালো লাগে না, আমি ইনভেস্টমেন্টে বসবো, লোন টোন পারচেস করার লোন টোন সব কিছু আমি হ্যান্ডেল করবো, আচ্ছা না এটা আমার ভালো লাগতেছে না, আমি ফোনে এক্সচেঞ্জে বসবো, এলসি ক্রিয়েট করবো, এক একজনের এলসি দিব, যার যার যেটা ইন্টারেস্ট ওই ইন্টারেস্ট হিসেবে আগানো হচ্ছে। আপনার মেজর কি চুজ করুন? ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং। স্যার আমরা কি করব? ইংলিশ আমরা কোন সেক্টরে যাব? আমাদের জন্য এটা তোমাদের ইচ্ছা, আপনার জন্য আপনি বলেন, আমাদের জন্য বলেন। বিশ্বাস করবি লেখালেখি করবা, জার্নালিস্ট হবা, কবি হবা, ছাত্রলীগের মতো লেগে আছে ছাত্রলীগ। external factors that are external location, spouse, children, parents, এটা দিয়ে একটা জিনিস হচ্ছে এখন মনে করেন সিঙ্গেল আছেন, এখন ঢাকা শহরে এক কর্নারে দিল, এখানে একটা ব্যাচেলর বাসা নিবেন, ব্যাচেলর বাসা নিয়ে থাকবেন, থেকে জব করতে পারবেন। কিন্তু যখন বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা হবে, সে টাইমে তো সকাল 8টা বাজে ঘুম থেকে উঠবেন, আপনার নাস্তার মতো বাচ্চাকে স্কুলে নিয়ে আসতে হবে, তারপর তাড়াতাড়ি আবার এখানে আসতে হবে, হ্যাঁ? তখন সে এখনো অতটুকু বড় হয়নি নাস্তার পাশে, তাও একটা এক্সাম্পল দিলাম, সেটা আপনি হিসাব করবেন আমার বনানীতে চাকরিটা যদি বনানী মিরপুর ডিভিজেসের আশেপাশে হয়, বা যদি বনানীতে হয় আমার বাসা নিতে হবে কোথায়, ওই গুলশান এক দিকে, আবার গুলশান বনানীতে বাসা নিলে তো বাসা ভাড়া খুব বেশি, এখানে কি আমি সার্ভাইভ করতে পারবো না, কোন দিকে বাসা নিবো, কালাচার বাসা নিবো, তা একটা কিসে বসবেন, ছক আঁকতে বসবেন, কোথায় হইলে আমার টাকা পয়সাও কম লাগবে, আমি কনভিনিয়েন্ট থাকতে পারবো, একটা টাইমে গিয়ে কি আসবে এই এক্সটার্নাল ফ্যাক্টরস গুলো জবের ক্ষেত্রে এফেক্ট করে। যেমন তোমার নাম কি ছিল? আনিশা। মেয়ে, তোমাদের মেয়েদের জন্যই বলছি, যেমন আমার একটা ফ্রেন্ড এখন আমার চাইতেও ভালো লাগে, আমাদের একটা হেডেক নিতে হয়, আমরা মাস্টারদা পড়াশোনা করছি, ও এখন মান্থলি মনে হয় 3.5 লাখ টাকা না 4 লাখ টাকা আর্ন করে, ব্রিটিশ আমেরিকান অবস্থা আছে এই ম্যানেজার হিসেবে, সরি টিএম হিসেবে, এখন ও সিঙ্গেল, আমাদের সাথে একসাথে পড়াশোনা করছে, সে টাইমে যখন সে তোমার গ্রাজুয়েশনের পর আমরা কি আর আমরা একটু ফাঁকি পাচ্ছিলাম, তো আমরা তো সেটা আমি এনজিএস একটা গ্রুপ আছে তোমাদের ফ্রন্ট গেটের অপোজিটে, তো ওই ইন্টারভিউতে গেছি চিটাও, তো ওকে তখন জিজ্ঞেস করছে তুমি তো মেয়ে মানুষ, তোমার ইন্টারভিউ আমাদের ভালো লাগছে, এখন তোমাকে যদি আমরা কোথায় পাঠাই দিই, ওই কোন একটা জায়গার নাম বলছে, মানে একটু করবা, ওই যে আপনার পাগল, আমি একটা মেয়ে হয়ে আপনি জানেন কোনটা আমার ছিল, আমাকে ওই দিকে পাঠাই দিলে কি আপনি কেমনে আশা করেন আমি করবো এখানে, তো ওরা বলছে কি ধরনের ওর ডেলিভার ছিল এই কারণে বলতে পারছে, তো একটা মেয়ে মানুষকে আপনারা কেমনে বলতেছেন যে এখানে পাঠিয়ে দিলে বলতে পারবো, তাহলে তাই তোমার জবের দরকার নেই, বলতে তাহলে আমি জব করবো না, ওটা স্টেট ফরওয়ার্ড ছিল, তারপর ওইখান থেকে এখানে হয় না, ঠিক আছে, তারপর সে গ্রামীণ ফোনে সে গ্রামীণ ফোনে ঢোকার পর এমপি হিসেবে ঢুকছে গ্রামীণ ফোনে প্রায় 2-3 বছর ছিল, তো 2-3 বছর থেকে সে গ্রামীণ ফোনে এমপি হিসেবে ঢুকছে, তো তার স্টার্টিং স্যালারি ছিল তখন 65 বেসিক, সব
কিছু মিলে আরো অনেক বাকি ছিল। একটা টাইমে যাওয়ার পর গ্রামীণ ছিল, সে 5 বছর না 7 বছর জব করতো না, 3 বছর 4 বছর তো 15 তো ও 20 গ্রামীণ ফোনে 2 বছর গ্রামীণ ফোনে জব করছে। তার মধ্যে বছরে 2 বার তার ওয়ার্ল্ড ট্যুর দিছে, আর ট্যুরের সব এক্সপেন্স গ্রামীণ ফোন হ্যান্ডেল করছে, ওকে দিছে। তারপর গ্রামীণ ফোন থেকে সে মনে হয় 25 লাখ নাকি 30 লাখ টাকা প্রফিট শেয়ারিং নিয়ে গ্রামীণ ফোন ছেড়ে দিছে সে, ঠিক আছে 2 বছর, হ্যাঁ না আরো বেশি। আর ফার্স্ট ইয়ার মনে হয় তাকে 18 লাখ টাকা দিছে, তারপর বছর মনে হয় তাকে আবার 17 লাখ টাকা দিছে প্রফিট শেয়ারিং। তারপর গ্রামীণ ফোন ছেড়ে এখন ব্যান্ডে আছে, ব্যান্ডটাকে মানে এক কথায় বলতে গেলে ওর তখন স্যালারিটা ছিল আপনার গ্রামীণ ফোনে প্রায় 2 এর কাছাকাছি মনে হয়। ব্যান্ডকে এদিকে আরো বাড়তে দিয়ে দিয়েছে, বলছে না তুমি এত না, কার প্রোভাইড করছে। ওর ডেলিভারি হলো ফেনি, ওর সপ্তাহে 2 দিতে যাওয়া লাগে। এই গাড়ি আছে, কোনো সমস্যা নাই, ড্রাইভারও আছে, ড্রাইভারকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ও 2 দিন ফেনিতে অফিস করে, বাকি 3 দিন চিটাগং অফিস করে। বুঝছো? তো এই কারণে তোমাদেরকে এই কাহিনীতে এই কারণেই আমি বুঝলাম যে এখন মাত্র তোমাদের স্টার্ট, হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক, মানে তোমরা মেয়েরা মনে করো না যে আমরা স্যার মানে একটা 6 ফিগারের কোনো একটা স্যালারি কি আমরা পাবো, এটা কোনো সময় মনে করো না। কারণ আমরা আমাদের দেখি যে আমাদের ফ্রেন্ড সার্কেলের আমাদের ছেলেদের থেকে এখনো বলি, আমার ফ্রেন্ড একটা যখন এমএনসিটা তো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি, মানে আমাদের টার্গেট থাকে এমএনসি, মানে যে কোনো একটা এমএনসিতে আমরা জব করবো, মাল্টিনেশনাল কোম্পানিতে। তো আমার অনেক বন্ধু বান্ধব জব করে আপনাদের ভার্সিটির অপোজিটে। তো সবার একটা টার্গেট থাকে, মানে মোস্ট অফ দ্য বেশিরভাগ, যে আমরা কোথাও জব এমএনসিতে করবো, মাল্টিনেশনাল করবো, কোথাও জব করবো। কারণ এখানে একটা তো কোর্স লাইফস্টাইল, ঠিক আছে, বাসার নিচে গাড়ি দাঁড়ায় থাকতে ঘুরবা, আস্তে আস্তে উঠে বাসায় গাড়ি ড্রাইভার সে ওয়েট করবে, গাড়ি স্টার্ট করবে, অফিসে নিয়ে আসবে, অফিসে তোমাদেরকে কি ঘুরে যাবে। সবার একটা টার্গেট ছিল, কিন্তু আমাদের এখনের মধ্যে সবচাইতে আপ পজিশনে আমাদের বান্ধবী টানা নেই এখন। কারণ আমরা মাসের শেষে আমাদের মাথার হেডেক দিতে হয়, কেমনে করবো, কি করবো, বিজনেস করি, যেটাই করি ইকুয়েশন মিলানো লাগে, ওই কস্টিং মিলানো, ও এখন চিল, ঠিক আছে, ওর কোনো সমস্যা নাই। ও ব্যাটে আছে, মাসের শেষে 1 তারিখ, এটা 2 তারিখ হয় না, 1 তারিখে যদি শুক্রবার হয় শুক্রবার, শনিবার হইলে শনিবার, বন্ধের দিন নাকি কি দিন দেখার বিষয় না, 1 তারিখে অ্যাকাউন্টে টাকাটা হিট করে পড়ো, ইওর ব্যালেন্স একদম ক্রেডিট পারফেক্ট। মাস্টার্স তো স্যার অ্যাকাউন্টিংয়ের উপরই করে দিই না এটা বলতে এটা তোমাদের উপর। আর ও কিন্তু ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট ছিল না, সে ছিল মার্কেটিং এর স্টুডেন্ট। কিন্তু সবার একটা টার্গেট থাকা উচিত, এই কারণে ও যখন আমাদের সাথে কলেজে পড়তো না, একসাথে কলেজে তখন থেকে ওর টার্গেট ছিল কি, ও এমএনসি লিড করবে, এটা লিড করবে, ওইটা লিড করবে, তার টার্গেট মানে বেশি ছিল। মানে স্বাভাবিক আপনাদের মেয়েদের তো একটা টার্গেট থাকে, আমাদের মনে ছিল যে এটা প্রেরণাতে করছি, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে হবে, বিয়ে করতে হবে। ওর টার্গেট ওটা ছিল না, ওর টার্গেট ছিল যে কিসের এর সাথে কিসের রিলেশনশিপ। আমার টার্গেট একটাই, আমি কি করবো, আমার যে কোনো ভাবে যে কোনো একটা কেরিয়ার আমার কি করতে হবে, বিল্ড করতে হবে। তো এক্সটার্নাল ফ্যাক্টরসটা বললাম, হাউ টু ফাইন্ড ইউর এমপ্লয়ার। এখন এটা হইলো আমার ক্ষেত্রে আপনাদের জন্য হাউ টু ফাইন্ড ইউর এমপ্লয়ার, career center, network of personal contacts, classified advertisement, online source employment agencies. বিভিন্ন career center আমি তো আপনাদেরকে বলছি সিপিসি, এটা থেকে প্রত্যেক ইউনিভার্সিটি, ওইটার মাধ্যমে আপনারা মানে মনে করেন এখন গ্রামীণ ফোনের একটা জব সিকিং একটা ক্যাম্পেইন করতে চলতেছে, পরে সিপিসির সাথে কন্ট্যাক্ট করব যে আমরা জব সিকিং একটা ক্যাম্পেইন করবো, আপনাদের গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে আমাদেরকে দেন। নেটওয়ার্ক অফ পার্সোনাল কন্ট্যাক্টস, আমি আমার জবের ক্ষেত্রে ফার্স্টে আমার পার্সোনাল যারা আছে তাদেরকে আমি ফার্স্টে কি করবো, ডিস্টার্ব করবো, তার মধ্যে মাধ্যমে যদি আমার পরিচিত কেউ একজন এমপ্লয়মেন্ট পায় তাহলে তো ভালো। ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট বোথ অনলাইন এন্ড প্রিন্ট, মনে করেন লিঙ্কডিনে দিব, ফেসবুকে দিব, তারপর নিউজ পেপারে দিব, অনলাইন সোর্স, অনলাইন বিডি জবস গুলোতে দিব। এমপ্লয়মেন্ট এজেন্সিস, বিভিন্ন এজেন্সিস আছে দেখবেন এমপ্লয়মেন্ট, ওই মার্কেটিং এজেন্সিস, ওদেরকেও বলবো যে আপনারা এটা করতে পারেন।
একটা টাইমে এই জিনিসটা ছিল না। সাপোজ এনগেজ গ্রুপের ভ্যাকেন্সি হলো 5টা, ওরা এখন 5টা ভ্যাকেন্সি 5টা এখন আর অ্যাডভার্টাইজ ওইটা করে, ওরা অ্যাডভার্টাইজ কি করে, জব সিকিং দিয়ে একটা বিডি জব বা সবখানে একটা একটা পোস্ট দিয়ে ওদের ওইটা এখন ওরা এই টেকনিকটা ইউজ করে। আমি যখন জব সিকিং এর জন্য অ্যাডভার্টাইজ দিব, হ্যাঁ একসাথে সবাই দেখবে, আমার মার্কেটিং এর পোস্টিং করতে বেঁচে যাচ্ছে জব সিকিং এর কারণে, একটা আমার ফ্রি মার্কেটিং হয়ে যাচ্ছে, ফ্রি কস্টে আমি একটা মার্কেটিং করব। পার্সোনাল সার্চ এজেন্ট, ওয়েব পেজ প্রোফাইল, পার্সপেক্টিং, এগুলো তার বললাম নাই। মনে করেন পার্সোনাল সার্চ এজেন্ট যেমন লিখছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়েবসাইট, বিভিন্ন কোম্পানি ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এসসিবি বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ওরা কিন্তু আপনাদের ওদের পোর্টালে একটা লিংক দেয়া থাকে যে আপনি এখানে সাইন আপ করে রাখেন, যখনই আমাদের কি হবে ভ্যাকেন্সি হবে আমরা ওইখান থেকে আপনাদেরকে ডাকতে থাকবো। এখানে অনেক হাজার হাজার মানুষ কি ওইখানে কি করে রাখে, অ্যাপ্লাই করেই রাখে অলরেডি, যখনই ভ্যাকেন্সি হয় অটোমেটিক ওইখান থেকে অ্যাপ্লাই হয়ে যায়, ওরা ওইখান থেকে এসসিবি ওদেরকে লিস্ট ধরে 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 ডাকতে থাকে। ওয়েব পেজ প্রোফাইল, লিংকডিন আর প্রসপেক্টিংটা মানে মেইল বা অনেক সময় যেমন স্কলারে আপনি প্রতিবার একটা ভ্যাকেন্সি এসে সিভি দিয়ে আসছে, সিভি দেওয়ার পর আপনার মেইল করে করে ওরা কি করে আপনাকে যখনই ভ্যাকেন্সি হবে আপনাকে ইন্টারভিউ জন্য ডাকে। Starting your resumes. Is there any difference between CV and resume? When an employer searches your CV, they are referring to your curriculum. The term CV is used instead of resume in academic professions and in many countries outside the US. However, CVs are more detailed and can be anywhere from 2 to 10 pages long depending on your job and the job you are applying for. Resumes and CV are essentially the same for us and we will treat them so. কি বুঝছেন বলেন তো আমাকে এটা? সিভি আর রিজিউমের মধ্যে ডিফারেন্স কি? বলেন বলেন। আনিশা কি ডিজিটাল কি হচ্ছে অনেক ডিটেইল থাকে আর হ্যাঁ প্রবলেম করা 28টা বলো টিচার সিভিতে সব ডিটেইলস দাও থাকে আর the term CV used instead of resume in academic professions and in many countries outside the US. একটা টাইমে ফর্মাল জিনিসপত্র সবগুলা একুইজিশন করতে একুইট করতে ইউকে ইউনাইটেড কিংডম ইংল্যান্ডের চেয়ে বেশি কি হয় আসো এভাবে খাওয়া লাগবে চামচ টেবিল ধরা লাগবে এডিট থাকা লাগবে হাতের উপর লিখা বা হাতের উপর থাকা লাগবে ঠিক আছে ইংল্যান্ডের মানুষ আই ওয়ান্ট টু ইউএস আসার পর মানে ইউএস অ্যাকসেন্ট যখন আসছে আমেরিকান অ্যাকসেন্ট আসার পর স্যার জিনিসগুলো একটু চেঞ্জ হচ্ছে। তুমি ইংল্যান্ডে গেলে দেখবা ওদের এখন একটা খাওয়া সাপোজ তো সে টাইমে সিভিটা
ফুল ওয়ার্ল্ডে মানে এক্সেপ্ট ইউএস। ইউএস তে সিভিটাকে রিজিউমি বলে, আর ইউএস ছাড়া ফুল ওয়ার্ল্ডে সিভি। আর আমাদের দেশ ইউএস হলো ইংল্যান্ড না, ইউকে না, আমাদেরটা পুরো সবগুলো যেখান থেকে পারে সেখান থেকে সব বেসিক জিনিস। রিজিউমিটা ইউএস এর মানুষের এত নেই, টাইম নেই, টাইম সব ওরা যে জিনিসটা করে ওরা মেইনলি যেটা করছে ওয়েস্টে রিসিভ রেডি করে, ঠিক আছে? সরকার এটা কিন্তু আমি ওকে বলবো না যে এটা খারাপ। আর ওয়ার্ল্ডের সবখানে কিভাবে রেডি করে সিভিটি রেডি করে তারা ফুল ডিটেইলস ব্রডলি থাকে, সব কিছু দেখতে থাকে। আর বাংলাদেশের মাইকেল কাজ হলো যত বড় সিভি দেখবে তত চাকরি হবে। দেখেন এখন organizing your resume. Chronological resume, work experience section dominates and is placed immediately after your contact information and introductory statement. মানে কি বুঝছেন বলেন তো? এটা হইলো এরকম work experience সেকশনের পর কি থাকবে? immediate after আপনার contact information. And many employees prefer this format because it presents a professional history in clear, easy to follow arrangement. If you are just graduating from college, limited professional experience, you can vary this chronological approach by putting your education qualification before your experience. Skill resume. আর বাংলাদেশের একটা কথা বলি, কম্বিনেশন রিজিউমি এগুলা আসলে এগুলা আপনাদের এত এফেক্ট করবে না এখানে যে রিজিউমিগুলো বলছেন, ঠিক আছে? যেমন বাংলাদেশে একটা টাইপের পর না, মনে করেন আমি এখন এখানে আছি টিচিং প্রফেশনে, আমি একটা টাইম পরে মনে করেন এক্সপিরিয়েন্স একবার পেয়ে যাওয়ার পরে ইউ ক্যান ডু এভরিথিং। আমি আমার ফ্রেন্ডের তো বেস্ট এক্সাম্পলটাই আপনাকে দিলাম যে আপনি যেরকম ইচ্ছা করেন যেখানে ইচ্ছা যান কোনো সমস্যা নেই। একটা কথা বলি, আন্ডারগ্রেড কমপ্লিট করার পর যখন আপনি কোথাও চলে যান এমবিএটা সেটা হলো বিকজ অফ বাংলাদেশে এমবিএটা করতে হবে প্রমোশনের জন্য। আপনি বাইরের কান্ট্রিতে এমএসসি এমবিএ পিএইচডি করে যারা এইসব টিচিং প্রফেশনে থাকে, ঠিক আছে? যেমন অস্ট্রেলিয়াতে আমার বন্ধু বান্ধবরা যারা বাইরে পড়াশোনা করছে আন্ডারগ্রেড করার পর এখানে আমি কাউকে দেখিই না, মানে বিবিএ মানে ওদের জন্য কি হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন আর কিছু। এই কারণে আপনি কানাডাতে অস্ট্রেলিয়াতে ডোমেস্টিক স্টুডেন্টের জন্য মানে লোকাল স্টুডেন্টের জন্য একটা কি থাকে বেনিফিট থাকে, বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কোনো বেনিফিট থাকে না, ওয়েভ থাকে না। আমাদের দেশে আমাদের দেশে খুব প্রাইভেটগুলোতে খুব কস্ট ক্রিয়েট করে করতে হয়। বাইরের কান্ট্রিতে আপনি কানাডার প্রাইভেট ইউনিভার্সিটিতে এত হয় না ওদের দেশে, ওরা ওইখানে ওদের লোকাল স্টুডেন্টের জন্য অনেক সাথে, বাট হ্যাঁ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ওদের কি লাগে খরচটা খুব বেশি, ফিসটা খুব বেশি ইম্পোজ করে তারা। ওইখানে ওরা বিবিএটা করবে, বিবিএ করার পর ওরা কোনো একটা জবে যাবে। হ্যাঁ, যাদের এই লাইনে টিচিং প্রফেশনাল যাদের থাকার ইচ্ছা তারা অ্যানালাইজ করবে। বাংলাদেশে জিনিসটা নাই, আপনি বাইরের কান্ট্রিতে দেখবেন ওদের স্কুলের অনেক টিচার দেখবেন যে আপনার পিএইচডি করবে, ওদের টিচাররা মানে আর ওদের কান্ট্রিতে আপনার ফ্যাকাল্টি টিচারদেরকে আলাদা একটা রেসপেক্ট করে এই কারণে ওরা হাইয়েস্ট লেভেল অফ এডুকেশনে যায়। যেমন অস্ট্রেলিয়াতে যারা পিএইচডি করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পিএইচডি করছে মানে তাকে কি দিবে পিআর কনফার্ম দিবে, আর কিছুর জন্য না। পিএইচডি করছে মানে ওর পিআর এর জন্য যখন অ্যাপ্লাই করবে তার একটা পয়েন্ট লাগে, পয়েন্টটা 30 গুণ বেড়ে যায়, মানে ওদের পয়েন্টটা সবচেয়ে বেশি। পিএইচডি মানে ওকে আমার পিএইচডি দেওয়া লাগে, কারণ সে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশনে গেছে। আর পিএইচডিটা তিনি চাকরিখানি করেন এই বয়সে পড়াশোনা শেষ করছে। এখন পিএইচডি করা মানে যখন আমাদের ডিপার্টমেন্টের হাসান স্যার গেল 2 বছর কোর্স করে, তারপর 3 বছর রিসার্চ, এটা বেশি আর পড়াশোনা করতে বাবা কি লাগে, ভালো লাগে, অনেক হচ্ছে পরিচয়। তো এটাই বললাম যে একবার গ্রাজুয়েশনের পর যখন জবে চলে যাবা তখন সিভিতে এডুকেশনের কথাটা না লিখলেও হবে, এসএসসি এইচএসসি পাস হয়ে যাবে অটোমেটিক। কারণ একটা টাইমে এসএসসি তে যখন এক্সাম পাইতা না আমার বোকা দিত, আরে কলেজে পড়তে পারবি না, কলেজে পড়ার পর যখন ভার্সিটিতে ঢুকে যাও তখন এসএসসি আর এইচএসসিটা একটা পিস অফ শিট আর কিছুই নেই। কেউ তোমার কাছে আর বুঝবে না, কিছু মানে কি আসছে জানি
তারপর গ্রাজুয়েশনের পর যখনই গ্রাজুয়েশন ভালো সিজিপি নিয়ে করবা ফার্স্ট জবের ক্ষেত্রে এটা বুঝবে, সেকেন্ড জব থেকে আর কিছু বুঝবে না। ভাই আমার ফ্রেন্ড না না, ওর জাস্ট কি ও জিপিতে এমকিউ হিসেবে ছিল, ওইটাই তার কি ক্রেডিট। ব্যাক ওর কাছে খুঁজে নাই, নর্সাতে পুরো এমবি আছে নাকি এসএসসি এইচএসসি জিপি কত ওগুলো কেউ বুঝবে না। ফার্স্ট জবটাই তোমার কি এক্সপেরিয়েন্সটাই তোমাকে বাদ বাকিটা করবে। তারপর কেউ দেখার দরকার নেই সিজিপিএ কত কি কেউ তো এই কিছু লিখতে নাই। আমার আরেকটা ফ্রেন্ড আছে নাম গিয়াস, নর্সাউথ থেকে, মানে আমরা সবাই দুইটা মেজর করছি, তার মেজর ছিল তিনটা, সে তিনটা সাবজেক্টের উপর মেজর করছে, দুইটা নিজের জন্য করছে, একটা গার্লফ্রেন্ডের জন্য করছে, ঠিক আছে, মানে গার্লফ্রেন্ডকে পড়াই হলো তার জন্য তিনটা করছে মেজর, ফাইন্যান্সে আর মার্কেটিং এর মেজর, আর গার্লফ্রেন্ড ছিল এইচআর মেজর করতেছে, তো এইচআর করতে সে ওর গার্লফ্রেন্ডকে পড়ানোর জন্য। তো ওর ফার্স্ট ক্যারিয়ার স্টার্ট হয়েছে তোমার মেডিকুলি, প্যারাশুট আছে না, মেডিকো কোম্পানি, এটা ব্র্যান্ড ম্যানেজার নিয়েছে। সে এরকম খাটতে পারতো বাবা, সে সকাল 8টা বাজে অফিসে যেত, রাতের 8টা বাজে, 10টা বাজে অফিসে গেলে রাতের 12টা বাজে। ব্র্যান্ডিং মেডিকোর, তারপর কোন একটা শেপ বইটা আছে, ওটা যত ব্র্যান্ডিং দেখো তোমরা রাস্তাঘাটে সব কিছু তার স্টার্টিং হইছে 2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা, ক্যারিয়ার 1.5 লাখ টাকা 2020 সালে। মানে জিনিসটা বুঝে নিন, মানে অনেকটা ছিল যখন 1.5 লাখ দিয়ে তোমার ক্যারিয়ার স্টার্ট করবে, তারা পিছিয়ে ফিরে দাঁড়াতে পারবে। মেডিকো তো 2 বছর ছিল, তারপর মেডিকোর পরে মেডিকো আসে নিতে পারতেছে না, কারণ ইন্ডিয়ান মতো ইন্ডিয়ান কালচারটা একটু বেশি ডিস্টার্ব করে বুঝছো, মানে তোমাকে অনেক বেশি প্যারা দিবে। ওকে ডিরেক্টলি ছুটি দিত, ওকে একটা কথাই একটা কন্ডিশনে ছুটি দিত, তোমাকে আমি ছুটি দিব বাট তুমি ল্যাপটপ সাবমিট করতে পারো, মানে যখনই তুমি দিবে ল্যাপটপ। আচ্ছা ঠিক আছে, ওইখান থেকে সে জেডিএ আসছে, 2.5 লাখ টাকা স্যালারি, 1 লাখ টাকা বাড়তে গেছে, কিন্তু তাকে একটা স্যাক্রিফাইস করতে হয়েছে, সেটা হলো প্রভিডেন্ট ফান্ড নামে একটা কথা তো আপনারা শুনছেন। ইয়েস স্যার, স্যার 1% চলে গেছে। হ্যাঁ, আমাদের আবার এই হিসাবটা নেই, টিচিং এর কোন স্যার ইউনিভার্সিটি অফ স্কলার করে না, বাট নর্সাউথ বলে, নর্সাউথ অবশ্যই করে, অনেক কিছু আছে, মানে ইউনিভার্সিটিতে করে না, মানে যার যার তার। তো ও প্রায় মানে 5 নাকি 8 লাখ টাকা তার প্রভিডেন্ট ফান্ড সেক্রিফাইস করছে, মানে মেডিকোকে, মানে ওকে বলছে যে আপনি যদি কোন সময় জব ছেড়ে দেন তাহলে 2 মাস আগে অন্তত জানাবেন। সে 1 সপ্তাহ আগে জানাইছে, তো তিনি মিটিং করছে, সে ডিরেক্টলি বলছে যে আমার প্রভিডেন্ট ফান্ডে 4 লাখ টাকা, মানে 15 লাখ নাকি মানে 12 লাখ টাকা স্যার জমছে, যে আমাকে 5-6 লাখ টাকা দেন, আমি 50% ছেড়ে দেবো প্রভিডেন্ট ফান্ডের টাকা। মেডিকো তো ডাইরেক্ট অবাক, এটা কেউ ছিল না, বাট ওর কথা হলো যে ভাই আমি প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কি করবো, আমি জেডিএ কি আমি যেতে ডাবল নিব, তারপর জেডিএ গেছে, জেডিএ এখন ক্যারিয়ার করছে, এখন জেডিএ থেকে সে বলতেছে আমার আর ভালো লাগতেছে না, সে এখন এমএসসি করার জন্য দেশের বাইরে যেতে হচ্ছে। তো এটা হইল একটা কি আপনাদের স্টেটমেন্ট অফ অবজেক্টিভ বা ক্যারিয়ার অবজেক্টিভটা, এই কারণে আপনাদেরকে আমি কি বলতে যাচ্ছিলাম, মানে ক্যারিয়ারের অবজেক্টিভটা যেটাই থাকুক ওইটা আপনি যারা মুসলমান আছেন, আল্লাহ তো বলছে যে তুমি চেষ্টা করো আমি দিব। আপনি যদি সারাদিন জীবন পড়াশোনা না করে 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ে আল্লাহ আমাকে সিজিপিএ 4.4 আল্লাহর কাছে খুঁজে, আল্লাহ তো দিবে না, তোমাকে একটু চেষ্টা তো আল্লাহর কাছে করতে হবে, ট্রাই করলে অবশ্যই যেটা অবজেক্টিভ থাকবে, যেটা হিট থাকবে ওটা অবশ্যই পাবে। স্টেটমেন্ট অফ অবজেক্টিভ বা ক্যারিয়ার অবজেক্টিভ দ্বারা এটাই বুঝেছি। এডুকেশন বা একাডেমিক ট্রেনিং, এটা নিয়ে আর কিছু বলা লাগবে না, আপনাদের গ্রাজুয়েশন করা এসএসসি এইচএসসি পড়াশোনা এগুলা যে জিনিসটা আপনাদেরকে এর জন্য বলবো, এডুকেশন বা একাডেমিক ট্রেনিং যে জিনিসটাই পড়ে, আমি আপনাদেরকে এই কোর্সের, আমি এই কোর্সটা আমাকে আমার একজন আপনাদের সাথে শেয়ার করি, এই জিনিসটা লাগবে।